আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফা ক্যালচো ক্যাফেতে। বিশ্বকাপ শেষ এবং একটু দেরি করে ভিডিওটা করলাম, একটু ট্যাকটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আসলে আজকে ভিডিওটা করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, আর্জেন্টিনাকে হারিয়েছে একটা মেমোরেবল ওয়ার্ল্ড কাপ ফাইনালে। অ্যাটলিস্ট যারা যারা খেলা দেখেছে, যারা যারা নিউট্রাল, তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট। আর যারা যারা আর্জেন্টিনার সমর্থক, আই এম রিয়েলি সরি আপনাদের জন্য। হ্যাঁ, খেলার মধ্যে জয় পরাজয় থাকবে, খেলার মধ্যে কন্ট্রোভার্সি থাকবে, তবে একটা জিনিস, সুন্দর খেলাকে সুন্দর বলতেই হবে, এটাই স্বাভাবিক। আপনারা হেরে গিয়েছেন, তাই আপনাদের কাছে লাগবেই যে হ্যাঁ, আপনাদের সাথে কিছু কারচুপি হয়েছে, হয়তোবা হয়েছে, কিন্তু বাই দ্য রুলস। কারচুপি থেকে মূল কথাটা হচ্ছে আসলে স্পেন হয়তোবা আর্জেন্টিনাকে খেলতেই দেয় নাই। আজকে ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের আগে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে এই যে আর্জেন্টিনা স্পেন, এই খেলাতে যেমন আর্জেন্টিনা পাত্তা পায় নাই স্পেনের কাছে, ঠিক আগের খেলাটা যদি আপনি চিন্তা করেন, এমবাপ্পে ফাটায় ফেলেছে, নরওয়ের বিরুদ্ধে 4 গোলে জিতেছে, যাকেই পাচ্ছে তাকেই গোল দিচ্ছে। দেখেন আপনি, মরক্কোকে 2টা দিয়েছে, হ্যাঁ প্যারাগুয়ের সাথে একটু ডিফিকাল্ট হয়েছে, যার সুইডেনকে 3টা দিয়েছে, নরওয়েকে 4টা দিয়েছে, এরকম করে বারবারই কিন্তু উড়িয়ে দিচ্ছিল। এবং এমবাপ্পে এইবারে বলা যায় যে ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার, এবং যদি মেসি নেক্সট সিজন না খেলে, এমবাপ্পে হয়তোবা থেকে যাবে সর্বোচ্চ গোল স্কোরার হিসাবে। এই ফ্রান্স সমানে গোল করতে 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 এসে স্পেনের সাথে কিন্তু বড় ধরনের ধাক্কা খায়। আপনারা যদি খেলাটা দেখে থাকেন, স্পেন কিন্তু সেখানেও এমবাপ্পেকে খেলতে দেয় নাই, দেমবেলেকেও খেলতে দেয় নাই, তারা কোনো বলই পায় নাই। পরে দিয়ে যখন স্পেন এগিয়ে গিয়েছে, তারপরে গিয়ে ফ্রান্স আস্তে আস্তে বল পাওয়া শুরু করেছে। আর্জেন্টিনার ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে। স্পেন গোল করার আগ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা কোনো সিঙ্গেল শট ট্রাই করতে পারেনি। গোল করার পরে আর্জেন্টিনা কিছুটা বল পেয়েছে এবং শেষ মুহূর্তে মরিয়া হয়ে গিয়েছিল, এবং রডরি ছিল না। রডরি বলাতে রডরি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে। আপনারা যদি এই স্ট্যাটটা দেখেন, রডরি 694 পাস, এই ম্যাচের আগে 694 পাস দিয়ে ইতিহাসে রেকর্ড ব্রেক করেছে। এবং শুধু তাই না, এই রেকর্ডটা শুরু হয়েছে 66 থেকে। তো কেউ যদি তার আগে অতিরিক্ত পাস সম্পন্ন করার ক্যাপাবিলিটি থাকে, সেইটা হয়তো বা থাকবে না। সো রডরি অতিরিক্ত পাস সিঙ্গেল ওয়ার্ল্ড কাপে ফাইনালের আগ পর্যন্ত করেছে। নট অনলি দ্যাট, তার ইন্টারসেপশন ছিল ডিফারেন্ট। আমি 2টা খেলার কথা শুধু শেষ করব না। স্পেন এর আগে খেলেছে বেলজিয়ামের সাথে। মজার বিষয়, বেলজিয়ামের দি কাতালার গোল দিয়েছে, এবং দি কাতালারের যদি আপনি ইতিহাস দেখেন, ক্লাব পর্যায়ে কিন্তু সে টপ স্কোরার কখনোই হতে পারে নাই। ক্লাব ব্রুজেতে যখন খেলতো টপ স্কোরার হয় নাই। এসি মিলানে এসে সুপার ফ্লপ খেয়েছে, মাত্র 1টি গোল দিতে পেরেছে, তাও ফ্রেন্ডলিতে। আর তারপরে আতালান্তাতে গিয়ে 3 সিজনে সে সর্বমোট 22টা গোল দিয়েছে। তো সে টপ গোল স্কোরিং প্লেয়ার না, এবং লুকাকুর বদলে তাকে যখন স্টার্টিংয়ে নামাই দেওয়া হয়েছে, অবভিয়াসলি তাকে এত একটা কেউ পাত্তা দেয় নাই। অ্যান্ড সেই কারণে পুরো ওয়ার্ল্ড কাপে একটা গোল স্পেন হজম করেছে, তাও দি কাতালার এই গোলটা দিয়েছে। আপনি খেয়াল করে দেখেন, লুকাকো নেমে কিছু করতে পারে নাই, এমবাপ্পে কিছু করতে পারে নাই, মেসি কিছু করতে পারে নাই। তার আগের খেলায় আসি, পর্তুগাল, ক্রিশ্চিয়ানো রোনালদো। আমরা কিন্তু সবাই বলেছি তার দল তার সাথে বিরোধিতা করেছে, তাকে কেউ পাস দেয় না। আপনি যদি আর্জেন্টিনা খেলাটা ভালো করে দেখেন, মেসির কাছে কিন্তু কোনো বল আসে নাই। সেম মেসি যে বলগুলো পেয়েছে সেগুলো কিন্তু লুজ বল, রডরির কাছ থেকে ছুটে গেছে, সেই বলগুলো মেসি পেয়েছে। কিন্তু রোনালদো, সেও তো পাস পায় নাই, মেসিও পাস পায় না, রোনালদোও পাস পায় নাই। সো এখানেও আমি বলবো যে স্পেন তাদের ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজটা বেশি পেয়েছে। তার আগের খেলা যদি আসে, অস্ট্রিয়া, সবগুলো খেলায় আরেকটা জিনিস কমন আছে, ইনজুরি। প্রত্যেকটা খেলায় একটা একটা করে ইনজুরিতে আসবে। তবে এখন ট্যাকটিক্যাল রিভিউতে চলে আসি স্টার্টিং লাইন আপ। এই ছিল হচ্ছে স্টার্টিং লাইন আপ। আপনারা যদি ভালো করে দেখেন, স্পেন খেলেছে 4-2-3-1, তাদের ট্রেডিশনাল ফরমেশন। অপর পাশে আর্জেন্টিনা খেলেছে ট্রেডিশনালি 4-4-2, যদিও সেটা 4-3-3-তে সুইচ হয়ে যায়, কারণ কি আলভারেজ সেন্ট্রালি চলে আসে, গনজালেস উপরের দিকে চলে আসে, মেসি রাইট উইঙ্গার হিসেবে খেলা শুরু করে। তবে 4-4-2-র আরেকটা অ্যাডভান্টেজ ছিল, যেটা আসলে কাজে লাগাতে পারেনি। সেটা হচ্ছে ইয়ামালকে আটকানোর জন্য গনজালেস এবং তাগলিয়াফিকো তাকে আটকানোর চেষ্টাও করবে, সাথে কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে চলে যাবে। যদিও এখন এখানে আসি, 4-2-3-1 যে ফরমেশনটা দেখছেন, এই ফরমেশনটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট। এই ফরমেশনে এই ডিফেন্ডারগুলো এক গ্রুপ, এই অ্যাটাকাররা এক গ্রুপ, আর এই দুইজন একটা ইউনিট হিসেবে খেলেছে। এরা কিন্তু 2টা প্লেয়ার হিসেবে খেলে নাই, এরা জাস্ট একটা সিঙ্গেল ইউনিট হিসেবে খেলেছে। আমি খেলা শুরুর দিকে যদি চলে যাই, তারা যখন খেলা শুরু করে, ওয়ার হাবাল পিছে পাসটা দিয়ে ওয়ার হাবাল সুন্দর মতো সোজা দৌড় দিয়ে চলে যায়। তো যখন সে চলে যায়, অবভিয়াসলি আর্জেন্টিনা যেহেতু দ্বীপে খেলেছে, সো আমার আসলে এই ফরমেশনটা তেমন একটা চেঞ্জ করা লাগে নাই। শুধু নিকো গনজালেসকে ঠিক উইংয়ের মধ্যে নিয়ে এসে, দ্বীপলকে আরেকটু সেন্ট্রালি, এনজো ঠিক মাঝখানে, মেসি একটু উইংয়ে।
এই ডিফারেন্স ছাড়া আর্জেন্টিনা আসলে পুরা ম্যাচ ঠিক এইভাবেই খেলেছে। ওয়ারহাবাল তার কাজ ছিল গোল স্কোরিং না, তার কাজ ছিল অ্যাকচুয়ালি লিসান্দ্রো মার্টিনেজকে ইনজুর করা। কিভাবে সেটা বলি। যখন স্পেন অ্যাটাকে চলে আসে, মনে করেন ওলমোর কাছে বল, ওলমো বাইনারকে দেয়, বাইনা উঠে আসে, ওলমো একটু ডিপে আসে, রুইস ঠিক ওলমো বাইনার পিছে আসে, রডরি এখানে আসে, ওলমো তারপর এখানে গিয়ে পজিশন ধরে, ও পিছে এসে রুইসকে দেয়, রুইস রডরিকে দেয়, রডরি অলমোকে দিয়ে আবার নিয়ে ইয়ামালের কাছে আসে। ইয়ামাল তখন টার্গেট করে ঠিক এই জায়গাটা টার্গেট করাতে সে বলটা ঠিক ব্যাক পাস দেয় পোরোর কাছে, পোরো বলটা নিয়ে ক্যারি করে রডরিকে দেয়, ইয়ামাল মাঝখানে আসে, বল এখানে আসে, পোরো আরেকটু অ্যাডভান্স হয়, ইয়ামাল নিচের দিকে আসে, পোরোর কাছে দেয়, পোরো অলমো রডরি। ঠিক এইভাবে তারা পাসিং রেঞ্জটা তৈরি করতে থাকে। এতে যেটা হয়, গনজালেস কাকে মার্ক করবে সেটা নিয়ে কনফিউশনে পড়ে, এবং তাগলিয়াফিকো উপরে উঠবে নাকি নিচে থাকবে সেটা কনফিউশনে থাকে। ওই যে ওয়ারজাবালের কাজ, যখন তাগলিয়াফিকো সামনের দিকে আগাইতে চায়, ওয়ারজাবাল রাইট উইংয়ে চলে আসে। এতে যেটা হয়, লিসান্দ্রো মার্টিনেজের মুভমেন্ট চলে আসে, অটোমেটিক ম্যাকালিস্টারকে নিচে নামতে হয়, আলভারেজকেও নিচে নামতে হয়, কারণ কি অলমো এখন গ্যাপের মধ্যে ঢুকে যায়, আর এদিক দিয়ে বাইনা উপরে চলে আসে। রুইস আসে, মেসিকে গার্ড দিবে, রডরি এখানে চলে আসে, রুইজের কাছে দিবে, মেসির সামনেই রুইজের কাছে দিবে, রুইজ আবার রডরিকে দিবে। এতে যেটা হয়, এখানে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, মেসি কি ডিফেন্ড করবে নাকি লুজ বল কালেক্ট করবে। আর আলভারেজ তখন মনে করে আরে রডরির পিছে তো ফাঁকা, কারণ কি কুবার্সি লাপড়তে একটুকে বেশি উঠে না, কুকুরেয়াও নিচে আছে, মেসি মনে করতেছে কুকুরেয়া তাকে গার্ড দিবে, কিন্তু রুইজ এখানে আসলে তাকে ব্লক করতে থাকে। অ্যান্ড আলভারেজ ট্রাই করে প্রেস করতে রডরিকে, যেটা ছিল স্পেনের ট্যাকটিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যখন আলভারেজ তাকে গিয়া করতে যায়, সে ব্যাক পাস দেয়, অবভিয়াসলি সে ক্রস করে এখানে চলে আসতে থাকে, যেহেতু মেসি রুইজের কাছে আটকানো, সে এখানে দুইজনকে প্রেস করার চেষ্টা করে। অ্যান্ড কুবার্সি মোর অ্যাডভান্সিং হতে থাকে, লাপোর্তো মোর অ্যাডভান্সিং হতে থাকে। সে যেটা করে কুকুরেয়াকে, এবং কুকুরেয়া কমপ্লিটলি ফ্রি হয়ে যায়, বলটা নিয়ে টেনে সামনে চলে আসে, বাইনা সুন্দর মতো ভিতরে ঢুকে যায়, ওয়ারজাবাল আবার এই সামনে চলে যায় অফসাইডে, সে পিছেতে থাকে, ওয়ারজাবাল আবার এখান থেকে পিছন দিয়ে আসতে থাকে, লামেল সুন্দর মতো সামনে এসে ঠিক এই জায়গায় ইয়া করে। এরা দুইজন কনফিউজ হয়ে যায়, অলমোকে গার্ড দেবে নাকি ইয়ামালের সাথে যাবে। গনজালেস চিন্তা করে পোড্রোকে প্রেস করবে, সে চলে আসে, মিস্টেকটা এখানেই, সে চলে আসে অলমোকে গার্ড দিতে। এতে ইয়ামাল ওপেন হয়ে যায়, উইংয়ে চলে আসে, বলটা কুকুরেয়া থেকে ইয়ামালের কাছে চলে আসে, আবার তাগলিয়াফিকো নিচে নামে, লিসান্দ্রো এখানে আসে, ততক্ষণে ইয়ামাল আবার ভিতরে ঢোকার চেষ্টা করে, তাগলিয়াফিকো তাকে ইনজুরিতে ফেলায়। প্রথম ফাউলটা ঠিক এই ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজের জন্য হয়। তারপরে যেটা হয়, ইয়ামাল আবার আসে, এখান থেকে ওয়ারজাবাল সে কিন্তু সেন্ট্রালি যাচ্ছে না, সে বারবার লিসান্ড্রো মার্টিনেজকে আসতেছে, অ্যান্ড লিসান্ড্রো মার্টিনেজকে সে ঘুরাইতেছে। এতে যেটা হইতেছে, এক নম্বর ইস্যু হচ্ছে হিট। যখন টেম্পারেচার বেশি, হাইপার থার্মিয়া বলি আমরা, গুগলে সার্চ দিলে পাবেন, বা এটাও সার্চ দিতে পারেন, হাইপার থার্মিয়া কজেস মাসল ক্র্যাম্প। যখন সার্চ দিবেন ওখানে দেখবেন আমাদের কিছু কিছু শরীরের ইফেক্ট দেখা যায়। এক নম্বর হচ্ছে মাসল ফাইবার মিসফায়ার, 2 নম্বর হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, 3 নম্বর হচ্ছে ফ্যাটিকনেস, 4 নম্বর হচ্ছে লোয়ার অ্যাক্টিভিটি। লিসান্দ্রো মার্টিনেজ অলরেডি দুইজনকে কাভার দিতে হিমশিম খাচ্ছে, তাগলিয়াফিকো ভুল করতেছে, সে অলমোকে গার্ড দিবে নাকি ইয়ামালকে গার্ড দিবে। এদিক দিয়ে গনজালেস অলরেডি উপরের দিকে উঠে গেছে, বাধ্য হয়ে দ্বীপল ছেড়ে দিয়ে মেসিকে গার্ড দিতে হয়, সে চলে যায়, রুইজ এসে পড়ে দ্বীপলের কাছে। এতে যেটা হয়, মেসি ওপেন হলো ঠিকই, কিন্তু রডরির কাজ মেসিকে গার্ড দেওয়া না, রডরির কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে আসা, যে মেসির কাছে বল পাসিং লেন তৈরি হইতে দেবে না। আপনি দেখেন এখানে মিডফিল্ড ওভারলোড হয়ে গিয়েছে, ম্যাকেলিস্টার আরেকটু ডিপে চলে আসছে, এনজো ফার্নান্ডেজ আরেকটু অ্যাটাকিংয়ে, রডরি চলে আসে পাসিং লেনটাকে ব্রেক করবে, ইয়ামাল বল লুজ করলো, তাগলিয়াফিকো বলটা ধরলো, তার জন্য ইজিলি হয়ে যাবে গনজালেসকে পাস দেওয়া। কিন্তু ওই যে মেসিকে পাস দিতে হবে, সে তো থ্রু পাস দিতে পারতেছে না, মাঝখানে 3 জন প্লেয়ার, সো সে ম্যাকেলিস্টারকে দিবে, ম্যাকেলিস্টার পিছে দিবে, পিছ থেকে এনজো ফার্নান্ডেজ সামনের দিকে মুভ করবে, এখান থেকে দ্বীপল একটু উইংয়ের দিকে চলে যাবে, মেসি সেন্ট্রালি চলে আসবে। ইম্পর্টেন্ট জিনিস, রডরি ঠিক এই জায়গায় চলে আসে, রুইজ ওকে গার্ড দেয়। তো পাসিং রেঞ্জ যখন এখানে আসে, মাঝখানে যখন চলে আসে, সে কাকে পাস দিবে। এদিক দিয়ে মন্টিয়াল কিন্তু উপরে উঠতে পারছে না কুকুরেয়ার জন্য, তো কাকে পাস দিবে। তো অটোমেটিক মেসিকে উইংয়ে যেতে হয়, কুকুরেয়া নিচে নামে, সে আবার ডিফেন্ড করতে আসে, সে ভিতরের দিকে চাপে, রডরি কী করে কুকুরেয়ার সামনে চলে আসে, এতে পাসিং রেঞ্জ বন্ধ হয়ে গেল।
সে আরও সেন্ট্রালি, সে অটোমেটিক মাস্ট এনজো ফার্নান্দেজকে পাস দিতে হবে। এদিক দিয়ে অলমতো পিছন থেকে আবার আসতেছে, এনজো ফার্নান্দেজকে পাস দেবে, বলটা ক্যারি করে সামনে চলে আসলো। আপনি দেখেন ওয়ারজাবাল এখনও লিসান্দ্রো মার্টিনেজের সাথেই আটকিয়ে থাকবে। এতে যেটা হয়, লিসান্দ্রো মার্টিনেজ যেহেতু রোমেরো বাইনাকে টায়ার্ড হয়ে যাচ্ছে, তো রোমেরো আস্তে আস্তে লিসান্দ্রো মার্টিনেজ ইজি, ওয়ারজাবাল এখানে কাছাকাছি, ও যেহেতু কাছের দিকে আসতেছে, সে আবার ডিফেন্ড করতে উপরে আসে মার্টিনেজ। অ্যান্ড মার্টিনেজ যখন ডিফেন্ড করতে উপরে আসে তখনই একমাত্র সে ভিতরে ঢুকে, ইয়ামাল আবার পিছনের দিকে চলে আসে, রুই সেন্ট্রালি আসে, রড্রি এসে পড়ে ঠিক মেসির কাছাকাছি। একটা মিস্টেক করলো, বল ওর কাছে চলে আসলো, ও থ্রু পাস দিতে চাবে, কিন্তু এই যে রড্রি সামনে চলে আসে, তাই সে বাধ্য হয়ে আবার দিপলকে দেয়। রুইজ আবার সেন্ট্রালি এসে দিপলকে গার্ড দেয়, এনজো ওপেন হয়ে গেল। আপনি খেয়াল করে দেখবেন এনজো প্রতিবারই ওপেন হয়ে যাচ্ছে, বারবার ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু দিপল যেটা করে আরেকটু ডাউনে গিয়ে সরাসরি লং বল এখানে দেয়। এবং আলভারেজ যেহেতু ফ্রি, যেহেতু মেসি কাভার আপ এবং মেসির ইন্টারসেপশন বেশি হবে, আলভারেজ ফ্রি, বলটা চলে আসে, আলভারেজ এখানে কুবার্সির কাছে ধরা খাচ্ছে, অ্যান্ড মেসি প্রথম হাফে কোনো বল পায়নি। তো এখানে যখন মেসির ঘটনা ঘটতে থাকে, এই পাশে আরেকটা মজার ঘটনা ঘটতে থাকে, সেটা হচ্ছে ওয়ারজাবাল এবং লিসান্দ্রো মার্টিনেজ। যেহেতু বল এখন পিছের দিকে, অবভিয়াসলি আর্জেন্টিনার প্লেয়াররা তাদের লাইন গুছাবে, তো লাইন গুছাইতেছে, অলমো পিছানোর কথা, অলমো একটু পর্যন্ত পিছাইতেছে। ওয়ারজাবাল যেটা করতেছে সেন্ট্রালি, তারাও তাদের ফরমেশন ক্রিয়েট করতেছে, কিন্তু ইয়ামাল এখানে উপরের দিকে উঠতেছে, তাগলিয়াফিকো নিচের দিকে নামতেছে, ওয়ারজাবাল আবার ভিতরের দিকে ঢুকতেছে, যেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ এদিকে আসতেছে। বলটা শুধুমাত্র আলভারেজকে ব্রেক করে যখন কুবার্সি পাচ্ছে, অবভিয়াসলি রড্রিকে দিচ্ছে, এনজো ফার্নান্দেজ রড্রিকে গার্ড দিতে দিতেই রড্রি এটা একটু পিছিয়ে যাবে, রড্রি যেটা করে বাইনার কাছে দেয়, বাইনা ব্যাক পাস, কুকুরে আবার উইংয়ে, তো ইয়ামাল অলরেডি উইংয়ের দিকে চলে আসে, ওয়ারজাবাল আবার নিচে আসতেছে, এই দিক দিয়ে লিসান্দ্রো মার্টিনেজও নিচে আসতেছে, ইয়ামালের কাছে বল আসতেছে, ওয়ারজাবাল ছুটে গেছে, পিছিয়ে চলে গেছে, ম্যাকঅ্যালিস্টার ওয়ারজাবালের গার্ড দিতে থাকে, লিসান্দ্রো এমন সময় ইয়ামালকে গার্ড দেওয়ার জন্য নিচে আসে। ইয়ামাল যেটা করে শুধুমাত্র দুইজনের মধ্যে ডস দিয়ে ঢুকতে যায়, এরা দুইজনের মধ্যে ক্ল্যাশ হয়, সে যেহেতু রিলেটিভলি বেশি শক্তিশালী, সে ইয়ামালের সাথে থাকে, বল লুজ করে, সে সামনের দিকে বল পাস দেয়, গনজালেস কাউন্টার অ্যাটাকের জন্য যায়, পোরো আইসা তাকে ডিফেন্ড করে। কিন্তু এই যে ইয়ামাল এবং তাগলিয়াফিকোর মধ্যে যে ক্ল্যাশ হলো, লিসান্দ্রো কিছুটা ইনজুরিতে পড়লো, আবার দেখা গেছে পেড্রো পোরো সামনের দিকে, বল এখানে লুজ করে গনজালেস নিচে নামছে, এই যাত্রা পেড্রো পোরো উপর দিকে উঠলো, ইয়ামাল আবার নিচে, আবার সে উইংয়ের দিকে চলে গেল, ওয়ারজাবাল আবার মার্টিনেজের পিছে চলে গেল, মার্টিনেজ এই যে কনফিউশন, কারণ কি এখানে দুইজন মিলে ইয়ামালরা এখন গার্ড দিচ্ছে, লিসান্দ্রো মার্টিনেজ বুঝতেছে না ম্যাকঅ্যালিস্টারকে বিট করার আগে সে কি ওয়ারজাবালকে গার্ড দিবে নাকি অন্য কিছু করবে। এই যে মুভমেন্ট করতেছে, কনফিউশন সৃষ্টি হইতেছে, হিট সাথে ডিহাইড্রেশনের কারণে কিন্তু আরেক কিছু হয়, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। অ্যান্ড ওই যে ব্যথা পাইলো, ব্যথা পাওয়ার ফলে যেটা হলো, ভয় পাওয়া শুরু হইলো, ভয় পাওয়া থেকে তৈরি হয় ডোপামিন। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, ডোপামিনের কাজ কি? ভয় বাড়ানো। সিম্প্যাথেটিক মানে প্যারাসিম্প্যাথেটিক, তারা আরও ভয় দেখাইতে থাকে, আতঙ্কিত সৃষ্টি করে, এবং আতঙ্ক হইলে যেটা হয় কনফিউশন হয়, কনফিউশন থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়লে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আরও হয়, এবং তিনোটা ক্ষেত্রে যেটা হয় পটাশিয়ামের পরিমাণ বাড়তে থাকে। ডিহাইড্রেশন হলে আমরা কি করব? রিহাইড্রেট করব। তো কি করব? ওখানে তো স্যালাইন এত বেশি নাই, তো আমরা যেটা করছি পানি দিচ্ছি। তো ওই যে পটাশিয়াম বাড়লে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে সোডিয়াম কমে। যখন পানি বেশি করে খাওয়া হয়, ইনডিরেক্টলি সোডিয়াম যেহেতু পাচ্ছে না, বডির এই ফ্লুইডে সোডিয়ামের পরিমাণ আরও কমতে থাকে, ইরিভার্সিবলভাবে পটাশিয়ামের পরিমাণ আরও বাড়তে থাকে, ডোপামিন সিক্রেট হয়েছে, আতঙ্ক সৃষ্টি হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতেছে, পটাশিয়ামের পরিমাণ যেহেতু বেড়ে গেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে বডিলি হার্ম হচ্ছে, যেটা হচ্ছে ইনজুরি। তার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়লো, অথবা মনে করেন কাফ মাসল, সে মুভ করতে পারতেছে না, মাসল মানে যে নিউরাল শাটডাউনটা হচ্ছে, নিউরাল শাটডাউনের ফলে যেটা হয়েছে, লিসান্দ্রো মার্টিনেজ 42 মিনিটের মাথায় বসে গেছে, এবং সে বলছে তাকে সাব করাইতে। আপনি খেয়াল করে দেখেন, সেম ট্যাকটিক্স, একই ট্যাকটিক্স ঠিক ফ্রান্সের সাথে হয়েছে। ফ্রান্সের উইলিয়াম সালিবা ইনজুরিতে পড়ে উঠে গেছে হাফ টাইমের ঠিক পাশাপাশি। তার আগের ম্যাচে যদি দেখেন, বেলজিয়ামের যখন ডিফেন্ডারকে বিট করা ইজি হয়ে যাচ্ছে, কিন্তু গোলকিপারকে বিট করা ইজি হয় নাই, সেই ওয়ারজাবাল
এবং ইয়ামাল দুইজনে মিলে গোলকিপারকে বেশি, যেহেতু সে বল প্লেইং গোলকিপার, সো গোলকিপারকে নাচানো শুরু করছিল এবং সেই গোলকিপার মানে কর্তোয়া, সেই কর্তোয়া কিন্তু আলটিমেটলি ইনজুরিতে পড়ে এবং ইনজুরিতে পড়ার পরে কিন্তু বেলজিয়াম হেরে যায়। তারপরে তার আগের ম্যাচে আসি, পর্তুগালের নুনো মেন্দেস, সেও কিন্তু ইনজুরিতে পড়ে, ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার, সে কিন্তু ইনজুরিতে পড়ে যায় এবং সেও কিন্তু লেফট ব্যাক পজিশনেই খেলে। তার আগের ম্যাচেও যদি আসি, সেটা হচ্ছে অস্ট্রিয়ার বিরুদ্ধে, সেখানে যদি খেয়াল করে দেখেন স্ল্যাগার লেফট সাইডের মিডফিল্ডার, সেও কিন্তু ইনজুরিতে পড়ে। স্ল্যাগার যে জিনিসটা করেছিল, স্ল্যাগার অ্যাকচুয়ালি রড্রিকে গার্ড দেওয়ার চেষ্টা করছিল, তো ওদের সেন্টার ব্যাককে ডিফিট করার আগেই তারা যেটা করে মিডফিল্ডারকে ডিফিট করে দেয়। এতে যেটা হয় রড্রির পাসিং রেঞ্জটা বেড়ে যায়। অ্যান্ড আগের ম্যাচ যদি আসি আমরা গ্রুপ পর্যায়ে, সেটা উরুগুয়ের সাথে খেলা হয় এবং উরুগুয়ের কাকে ইনজুরিতে ফেলায় আপনারা কি জানেন? এই যে খেয়াল করে দেখেন, উগার্তে, সেও কিন্তু লেফট সাইডের সেন্ট্রাল মিডফিল্ডার। তার মানে আপনি খেয়াল করে দেখছেন ইয়ামাল, ওয়ারজাবাল, এদের মাঝখানে যারা যারা থাকে তারাই কিন্তু ইনজুরিতে পড়ছে। এবং আমি যেই হিসাবটা দেখালাম যে ওয়ারজাবালের কাজ ছিল গোল করা না, ওয়ারজাবালের কাজ ছিল ডিফেন্ডার অথবা ডিফেন্সিভ মিডফিল্ডারদেরকে বিভ্রান্তিতে পারানো, আতঙ্ক সৃষ্টি করানো, নট অনলি দ্যাট ওয়ার্কলোড বাড়ায় দেওয়া। এতে যেটা হয়, এত গরমের মধ্যে হাইড্রেশন ব্রেকে গিয়ে পানি খাবে, পানি খেয়ে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাবে এবং সেই পটাশিয়ামের মাধ্যমে তাদের বডিলি ফ্লুইডে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মাধ্যমে এবং বিভিন্ন নিউরো ফাইব্রাল শাটডাউনের মাধ্যমে ইনজুরিতে ফাইনালি পড়ে যাবে, মাসল ক্র্যাম্প হবে এবং প্রত্যেকটা প্লেয়ার যারা ইনজুরিতে পড়েছে, আইদার হ্যামস্ট্রিং অর কাফ মাসল স্প্রেইন, এই দুইটাই ইনজুরির মাধ্যমে কিন্তু উঠে গিয়েছে। মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা একটা ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ। তারা কিন্তু ইলিগাল কিছু করে নাই, যেহেতু বডিলি কিছু মারে নাই, তারা জাস্ট ফর টাইম বিং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করছে, তো ইলিগাল এটা বলা যায় না। বাট ওয়ার্কলোড ইথিক্যালি আমার কাছে পার্সোনালি মনে হয় দিস ইজ আ ব্যাড ট্যাকটিক্স। স্টিল হিস্ট্রি মনে রাখবে জিতেছেন, হিস্ট্রি মনে রাখবে না যে আপনি কি ইউজ করেছেন। অ্যান্ড আই থিঙ্ক আমার যতটুকু বিশ্বাস হয় মোস্ট অফ দ্য পিপল এরকম চিন্তাই করে নাই মেডিকেলি যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে ক্র্যাম করে আমি যদি তুলে ফেলি, এই ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ কেউ নেয় নাই, তবে নিয়েছে। এবং আপনি খেয়াল করে দেখেন দেলা ফুয়েন্তে নিজে পার্সোনালি ছিল লেফট ব্যাক, তো ওনার ট্যাকটিক্যালি অলওয়েজ লেফট ব্যাককেই তিনি ইনজুরি করে, আইদার লেফট ব্যাক, লেফট সেন্টার ডিফেন্ডার অর লেফট সাইডের সেন্ট্রাল মিডফিল্ডার, তাদেরকে ইনজুরিতে ফেলায় এবং তাদের মাধ্যমে অ্যাডভান্টেজ নিয়ে গোল স্কোরিং অপরচুনিটি দেয়। এই একটা বেসিসে রড্রি একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলে আসি আবার ফরমেশনে, কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে দেখেন রড্রি ঠিক মাঝখানে থাকে, বাট খেলাটাই কিন্তু অ্যাকচুয়ালি রড্রি শুধু মাঝখানে থাকে সেটা না, রড্রি অন্যান্য প্লেয়ারগুলো যেটা করছিল ভার্টিক্যালি আপ ডাউন করছিল, তো রড্রির আপ ডাউন ছিল জিগজ্যাগ, এভাবে উপরে উঠে এইভাবে নামে, এইভাবে এভাবে এভাবে এইভাবে। এতে যেটা হয় পাসিং রেঞ্জ নিয়ে কনফিউশন এবং মিডফিল্ড ওভারলোডের চান্সেস বেশি থাকে। আমরা যখন ফুটবল খেলি, আপনারা যখন ব্লাইন্ড পাস দেন, আপনার কিন্তু কালার স্কিম দেখে, যে কারণে জার্সিটা ইউজ করা হয়, যে সেম কালার স্কিমটা দেখে কিন্তু আপনি কাজ করেন। কারণ আপনার সামনে তাকায় যদি দেখেন 2-3 জন প্লেয়ার সামনে আছে যেমন এখানে, তাহলে কিন্তু মেসিকে পাস দেওয়া থেকে ইজি চান্স যেমন এনজো ফার্নান্ডেজকে পাস দিবে। এখন এনজো ফার্নান্ডেজ ওই যে আতঙ্কিত, যখন লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরিতে পড়ে যায় টিমটাই আতঙ্কিত হয়ে যায়, কারণ কি তাদের বেস্ট ডিফেন্ডার এইবারে। সো এনজো ফার্নান্ডেজও কিন্তু ওয়ার্কলোডটা বেশি থাকে, কারণ কি সে রড্রিকেও গার্ড দিচ্ছে, ওলমোকেও গার্ড দিচ্ছে, পরোকেও গার্ড দিচ্ছে। তো ত্রিভুজ আকারে সে যখন গার্ড দিতে থাকে তার উত্তেজনাটা বেশি বেড়ে যায়। অপর পাশে দিবল যেটা হয় রুইজকে আসলে গার্ড দেওয়া তার প্রয়োজন পড়ে না, এবং বাইনা অ্যাকচুয়ালি মন্তিয়ালকে নিয়ে ব্যস্ত ছিল। দিপলের কাজ ছিল জাস্ট ওদেরকে প্রেস করা, আর ম্যাকেলিস্টারের কাজ ছিল হচ্ছে ওদেরকে ট্যাকেল করা। সো এরা দুইজন তেমন একটা ওয়ার্কলোড ছিল না, অপর পাশে এনজো ফার্নান্ডেজের ওয়ার্কলোডটা অতিরিক্ত ছিল। এবং এই যে ডোপামিন সিক্রেট, এর ফলে যেটা হয় কার্ড যে খেয়েছে, দ্বিতীয় ইয়েলো কার্ডটা যেটা খেয়েছে, প্রথমটা রুলস অনুসারে ইয়েস দ্যাটস অ্যান ইয়েলো কার্ড, কারণ কি আপনি রেফারিকে মক করতে পারেন না, আপনি ডাইভ দিয়েছেন, ডাইভ দেওয়ার পরে রেফারিকে মক করতে পারেন না, এবং মক করার ফলে রেফারি তাকে ইয়েলো কার্ড দিয়েছে। বারবার সে ওভারওয়ার্ক করছিল, এতে উত্তেজিত হয়ে গিয়েছিল, এবং উত্তেজনা থেকেই কিন্তু সেই ইফেক্টটা এসেছে। এবং সে যখন কুবার্সিকে ফাউল করে, সেটা বলবো আরেকটা স্পেনের ট্যাকটিক্যাল জিনিয়াস। কুবার্সি জানে তাকে মারবে, কুবার্সি নিজেই উড়ে গিয়েছে
এবং যখন সে পায়ে লেগেছে সে জাস্ট ডিগবাজি খেয়ে উল্টায় পড়েছে। ওয়ান অফ দ্য বেস্ট থিওরিটিক্যাল একটা ডিগবাজি। অ্যান্ড এক ডিগবাজি খেয়েই রেফারি কনভিন্স যে তাকে রেড কার্ড দিয়ে বের করতে হবে। আর যেহেতু সেকেন্ড ইয়েলো কার্ড ইস্যু ছিল, সো সেকেন্ড ইয়েলো কার্ড খেয়েই কিন্তু তাকে উঠে যেতে হয়। বাই দ্য ল দিস ইজ এ ফাউল, বাই দ্য ল স্পেন ডিড আ ব্রিলিয়ান্ট জব। আপনি দেখছেন কী ব্যাপার, ও আই সেরকমভাবে মারলো কেন? আপনি দেখছেন আর্জেন্টিনা সবাইকে মায়েরা খেলতেছে কেন? বাট দ্য থিং ইজ স্পেন অ্যাকচুয়ালি তাদেরকে ডেভেলপ করছে। আপনি খেয়াল করেন যখন লিসান্দ্রো মার্টিনেজ উঠে যায়, ওটামেন্ডি আসে, তখন যেটা হয় তারা অ্যাটাক করে মন্টিয়েলকে, এবং বাইনা তখন ভিতর দিয়ে অ্যাটাক করে এবং কুকুরে আর সমানে উপরে উঠে যাচ্ছে। ইয়ামাল কিছুটা ডিফেন্সিভলি আসছে, পৌরো সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলা শুরু করেছিল। তখন রুইস কিছুটা নিচে এবং ওলমো কিছুটা নিচে, রডরি মেসিকে গার্ড দেয়, কিছুটা লেফট ব্যাক হিসেবে খেলা শুরু করে। কুকুরে এবং বাইনা উপরে উঠে যায়, ডিপল শিফট করে এবং মন্টিয়েলকে বারবার তারা অ্যাটাক করছিল। আপনি যদি খেয়াল করে দেখেন যে সেকেন্ড হাফে গিয়ে মন্টিয়েলকে প্রচুর পরিমাণ তাকে ওয়ার্কলোডে ফালায় দেয়, এবং প্রচুর পরিমাণ ওয়ার্কলোডের পরেই মন্টিয়েল টায়ার্ড হয়ে ফাউল করা শুরু করে। তো চলে আসে আমরা খেলার স্ট্যাটসে। খেলার লাইন আপের মধ্যে এই যে দেখেন 44 মিনিটে মার্টিনেজ সুন্দরমতো উঠে যায়, এবং 70 মিনিট পর্যন্ত মন্টিয়েলকে 58 মিনিট পর্যন্ত দেখেন মন্টিয়েলকে সমানে অ্যাটাক করে বাইনা এবং কুকুরেয়া মিলে। অ্যাটাক করার ফলে যেটা মন্টিয়েলকে উঠায় দেয়, এবং মন্টিয়েলের বদলে যেই প্লেয়ারটা আসে, অ্যাকচুয়ালি স্পেন চাচ্ছিল ওই প্লেয়ারটা আসুক, কেন ও আসলে এই প্লেয়ারটাকে উঠিয়ে দিয়ে নিকো উইলিয়ামসকে নামাবে। কারণ কি ওরা অলরেডি স্টাডি করেছে যে আর্জেন্টিনার ডিফেন্স ব্রেক করতে হলে মোস্ট ইম্পর্টেন্ট কোন প্লেয়ারটাকে টার্গেট করতে হবে, এবং সেই টার্গেটটা ছিল মলিনা। আপনি যদি খেয়াল করেন মন্টিয়েলের বদলে কে এসেছে, মন্টিয়েলের জায়গায় মলিনা এসেছে। আপনি যদি আরেকটা জিনিসও খেয়াল করেন, আসার পরে রোমেরো আসলে ওয়ার্কলোড বেড়ে যাওয়ার ফলে রোমেরো ইঞ্জুরিতে পরে মেদিনা আসে। যাই হোক, মলিনাকে কেন দরকার ছিল? আপনি যদি প্রথম গোলটা দেখেন, প্রথম গোলটা হয় ঠিক এই জায়গা থেকে ঢুকে, নিকো উইলিয়ামস এদিক দিকে ঢুকে, এখান থেকে ক্রস আসে, মেদিনা ভুল করে এবং ওটামেন্ডির পায়ে ইঞ্জুরিতে পায়ে ফাউল করার ফলে নিকো উইলিয়ামস সুন্দরমতো ঢুকে রিবাউন্ড শট সে গোল করে। লাকিলি আর্জেন্টিনা গোলটা স্কিপ করতে পারে। সেকেন্ড গোলের ক্ষেত্রে দেখেন মলিনা সুন্দরমতো নিকো উইলিয়ামসকে ধাক্কা দেয়, এবং সেই ধাক্কা দেওয়ার ফলেই আলটিমেটলি যেটা হয় বলটা ব্যাক পাস হয়, ফেরান তোরেস গোলটা দিতে পারে। অ্যান্ড ওই যে বললাম না যে মলিনাই ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার, যে নামলে স্পেন গোল দিতে পারবে। নট অনলি দ্যাট, থার্ড গোলটাও যদি দেখেন অফসাইডে যেটা বাদ পড়েছে, সেটাও কিন্তু মলিনা ধারে কাছেও ছিল না ফেরান তোরেসের। তো তিনটা ক্ষেত্রেই বলা যায় স্পেন অ্যাকচুয়ালি আর্জেন্টিনার সাথে শুধু ফিজিক্যাল ফুটবল খেলা নাই, সাইকোলজিক্যাল খেলা খেলেছে, মেন্টাল খেলা খেলেছে, এবং সেই মেন্টাল গেম থেকেই অ্যাকচুয়ালি আর্জেন্টিনা ডিফিটেড হয়েছে। হ্যাঁ, আপনি অবশ্যই বলতে পারেন কন্ট্রোভার্সাল অনেক কথা বলতে পারেন, কনস্পিরেসি অনেক থিওরি দিতে পারেন। মেসি হাফ টাইমে কেন বলল যে অসুবিধা নাই, ভয় পাওয়ার কিছু নাই? ভাই, ভয় তো আসলে স্পেন ঢুকিয়ে দিয়েছে, ডোপামিন সিক্রেট করেছে, অতিরিক্ত গরম এবং হাইড্রেশন, ডিহাইড্রেশন, হাইপারথার্মিয়া সব কিছুতে পটাশিয়াম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করতেছে। এর ফলে যেটা হচ্ছে ভয় পাচ্ছে, ডোপামিন রিলিজ হচ্ছে, কারণ কি মার দিচ্ছে, মায়ের খেটে ডোপামিন রিলিজ হচ্ছে, ভয় তৈরি হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে, এবং সেই আতঙ্ক থেকেই কিন্তু আর্জেন্টিনা আস্তে ধীরে হেরে গিয়েছে। এবং আপনি চিন্তা করেন এই গরমের মধ্যে এত ফ্রাস্ট্রেশন লেগেছে, অ্যান্ড লাস্টে অবশ্যই কোনো কিছু অ্যাচিভ না করতে পারার ফলেই কোচ এইভাবে করে কেঁদে দিয়েছে। কারণ কি তার আর্জেন্টিনা গত 14 ম্যাচ ওয়ার্ল্ড কাপ ম্যাচে আনবিটেন ছিল, 14টা ওয়ার্ল্ড কাপ ম্যাচে প্রত্যেকটাতে জয় নিয়ে তারা মাঠ ছাড়তে হয়েছে, এবং 14 ম্যাচের পরে যখন তার শেষ ম্যাচটা কোনো শট করতে পারে নাই, আমি যদি কোচ হতাম আমিও কেঁদে দিতাম। কারণ কি আমি আমার শিষ্যদেরকে এইভাবে তো সাজাইনি, আমি আমার শিষ্যদেরকে তো মেসি ডিপেন্ডেন্ট করে টিম সাজাইনি, আমি একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে সাজাইছি। মানুষ মনে রাখবে স্কালোনির টিম কোনো শট নিতে পারে নাই। স্কালোনি ওদের কোচ ছিল, যে আগের ওয়ার্ল্ড কাপে কন্ট্রোভার্সালভাবে ফাইনালে গিয়ে জিতেছে, এই ওয়ার্ল্ড কাপে কন্ট্রোভার্সালভাবে ফাইনালে গিয়েছে, কিন্তু লাস্টে গিয়ে কিছুই করতে পারে নাই। তো একটা কোচের জন্য এর থেকে বড় অপমান কী হতে পারে? মেসির জন্য অতিরিক্ত কষ্ট লাগতেছে, কারণ কি সে আসলেই ডিজার্ভ করে। 8টা গোল, 4টা অ্যাসিস্ট, ওয়ান অফ দ্য গ্রেট ম্যাচ। তার 39 বছর বয়সে এই খেলা, মানে আমি 39 বছর বয়সে বুড়া হয়ে গেছি, আমি ঠিকমতো নড়তে পারি না, সেই জায়গায় মেসি
হোয়াট আ প্লে, ওয়ান অফ দ্য বেস্ট। রডরি পেয়েছে ডিজার্ভিং, অবশ্যই। রডরি যেই পরিমাণ রেকর্ড করেছে, যেই পরিমাণ পাস দিয়েছে, যেভাবে ইন্টারসেপশন করেছে, যেভাবে দলকে এগিয়ে নিয়ে গিয়েছে, আপনি যদি এটা খেয়াল করেন, ম্যানচেস্টার সিটি রডরিকে ছাড়া কিছুই করতে পারে নাই। সেই জায়গায় ম্যানচেস্টার সিটিও রডরিকে আসার পরে রানার্স আপ পর্যন্ত হয়েছে। সেম স্পেন দলেরও একই কন্ডিশন। বাট যাই কিছু বলি না কেন, মেসির অসাধারণ পারফরমেন্সে সব কিছু আসলে ধূলিসাৎ হয়ে যেতে পারে। তারপরও ফিফা হয়তোবা দেখা গেছে রডরি উইনিং টিমের প্লেয়ার হিসেবে হয়তোবা তাকেই দিয়েছে, এবং আমি তাকে কনগ্রেচুলেশন অবশ্যই জানাবো। কারণ কি, আমাকে যদি নির্বাচন করতে বলা হতো, আমিও হয়তো রডরিকেই নির্বাচন করতাম। মেসির স্ট্যাট অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু কোনো জায়গায় লেখা নাই যে শুধু গোল দিলেই যে সে সেরা প্লেয়ারকে গোল্ডেন বল দেওয়া হয়। সেই সেরা প্লেয়ারটা গোলকিপারও হতে পারে। হ্যাঁ, অনেকেই বলতে পারে যে 2010 সালের পরে তো গোল্ডেন গ্লোভস আসছে, কিন্তু গোল্ডেন গ্লোভস তো বলা নাই যে গোল্ডেন গ্লোভস পাইরে টুর্নামেন্টের সেরা প্লেয়ার গোলকিপার হইতে পারবে না। তো অলিভার কান যেমন 2002 সালে গোল্ডেন বল জিতেছে, 2006 সালে যদি আমরা 2002 সালে 2002 সালে অলিভার কান, 2006 সালে জিদান জিতেছে। কিন্তু আপনি যদি জিদানের দিকে তাকান, পুরো টুর্নামেন্টে তার কিন্তু আসলে 3টা ম্যাচ ভালো খেলেছে, 3টে ইম্পর্টেন্ট ম্যাচ ইতালির সাথে, সেটা হচ্ছে ফাইনালি ইতালির সাথে। এবং ইতালির সাথে ভালো খেলা থেকে বলবো ওই হেডবাটের জন্য সে আসলে অন্য লেভেলে চলে গিয়েছে। সেমিফাইনালে পর্তুগালের সাথে একটা গোল দিয়েছে, এবং কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে 3-0 গোলের জয় সে মাত্র একটি গোলই দিয়েছে, বাকি 2টা রিবেরি দিয়েছে। এই 3টা গোল ছাড়া আসল কথা জিদানের পারফরমেন্স বলা যায় না যে হি শুড বিকাম দ্য গোল্ডেন বল উইনার। স্টিল আমরা তাকে দিয়েছি। দেন সেকেন্ডে কে ছিল? কানাভারো। সে কিন্তু একজন ডিফেন্ডার, পুরো টুর্নামেন্টে কিন্তু গোল দেয় নাই, অ্যাসিস্ট করে নাই, কিন্তু তাকে কিন্তু সেকেন্ডেই রেখেছে। সো অনেকেই যে বলে স্ট্যাট অনুসারে গোল্ডেন বল দেওয়া, না ভাই, স্ট্যাট অনুসারে না, আসলে অসাধারণ যদি কেউ খেলে থাকে তাকেই গোল্ডেন বল দিতে হয়। তবে হ্যাঁ, মেসিও অসাধারণই খেলেছে। তো এখানেই রাখলাম স্ট্যাট নিয়ে। এটা আমার প্রথম এক্সপেরিমেন্টাল ভিডিও, তাই একটু বড় হয়ে গিয়েছে, এবং সামনে ইনশাল্লাহ সিজন যেটা শুরু হচ্ছে তাতে আমি কিছু স্ট্যাট নিয়েও ভিডিও আনবো। আশা করি ভালো লাগবে আপনাদের। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারেন, এবং এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম।